হ্যাঁ, টাকা ছাড়া গাড়ি যাবে না? আচ্ছা দেখি ক্যাঙ্কা গাড়ি না যায়। হ্যাঁ, বসে থাকবো? বসে থাকবো না ভাই, আমি চলে যাবো। হ্যাঁ, ক্ষমতা থাকলে কি আছে? কি আছে? কি করলু? কি করলু? কি করলু তুই? আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? এই হচ্ছে বর্তমান বাংলাদেশের অবস্থা। আগেও যেমন চাঁদাবাজি হইতো রাস্তায়, এখনও সেম চাঁদাবাজি হচ্ছে প্রকাশ্যে। যে চাঁদা নিচ্ছে ওর দাম্ভিকতা দেখলেই মনে হচ্ছে যে স্বয়ং উপদেষ্টারা ওই জায়গায় বসিয়ে দিয়ে আসছে। যে চাঁদা না দিলে এক পা তুই ওই আইল্যান্ড পার হইতে পারবি গাড়ি নিয়ে? পারবি না। তাহলে আর পরিবর্তন হইল কি? মানুষ বলছে দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, নতুন করে 2024-এ দেশ স্বাধীন করছে। এই হইতেছে তার নমুনা দেশ স্বাধীনের। একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে বাক স্বাধীনতা। এটা মানুষ ফিরে পাইছে, কারণ আপনি আপনার মত প্রকাশ করতে পারবেন, গঠনমূলক সমালোচনা করতে পারবেন, এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু আগে তো আপনি এই স্বাধীনতাটা আপনার ছিল না যে আপনি গঠনমূলকভাবেও একটা সমালোচনা করবেন। তো সেটা হচ্ছে তাদের গায়ে লাগলেই আপনাকে ধরে নিয়ে যাবে, আয়না ঘরে গুম করে রাখবে, এমনকি আপনি সারা জীবনের জন্য নিখোঁজ হয়ে যেতে পারেন। এরকম ছিল, কিন্তু এখন সেই জিনিসটা তেমন একটা নাই। মিজানুর রহমান আজহারি উনি তো ঠিক কথাই বলছে। কথা একবারে ফেলে দেওয়ার মতন কথা কিন্তু না। একদল খেয়ে গিয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। যদি আপনি হিসাব মিলান তাহলে আপনি পেয়ে যাবেন। আজকে দেখলাম তারেক রহমান একটা ভাষণ দিচ্ছে, তো উনি যে কথাগুলো বলেছে, হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে, তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা সবসময় একটি কথা বলি, বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ। আমাদের কিছু কিছু নেতৃবৃন্দ, কিছু কিছু কর্মী, কিছু কিছু সহকর্মীর মধ্যে একটি চিন্তা ঢুকে গেছে যে এখানে সাগর বোধহয় খুব সম্ভব বলেছিল খুলনা থেকে, যে আমরা ক্ষমতায় গেলে, কিছু কিছু সহকর্মীর মধ্যে ঢুকে গেছে এমন একটা ভাব যে আমরা ক্ষমতায় বোধহয় চলে যাচ্ছি বা চলে গিয়েছি। সহকর্মীবৃন্দ, আপনাদের সকলকে আমি অনুরোধ করব, একই সাথে আপনাদের সকলকে আমি দৃঢ়ভাবে বলবো, আমরা ক্ষমতায় যাইনি। আমরা ক্ষমতায় যাব কিনা আমরা জানি না। তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাবো। ওনার কথাগুলো শুনে হৃদয় জোড়ানোর মতনই হয়ে গিয়েছে, সবার হৃদয় জুড়িয়েও গিয়েছে। এখন নির্বাচনের আগে আমরা তো দেখেছি, বয়স তো আর কম হয় নাই, মোটামুটি 2-5টা নির্বাচন তো দেখেছি না? তো সেক্ষেত্রে নির্বাচনের আগে তো অনেকে অনেক প্রতিশ্রুতি দেয়, নির্বাচনের পরে যে আসলে তাদের আসল রূপ, চেহারা, চরিত্র এগুলো হচ্ছে দেখা যায়। এখনো বিএনপি ক্ষমতায় যায় নাই, অনেক জায়গায় বিএনপির দ্বারা জুলুম নির্যাতন হচ্ছে। আপনি দেখবেন মাঝে মাঝেই সেগুলো গণমাধ্যমে আসছে। তো আগে যেটা হইতো সেটা হচ্ছে ভয়ে তো গণমাধ্যমে প্রকাশ হইতো না, হয়তোবা ব্যক্তিদের পক্ষ থেকেই হোক আর ভুক্তভোগীর পক্ষ থেকেই হোক, সেটা হচ্ছে গণমাধ্যম পর্যন্ত পৌঁছাইতো না। আর যদিও পৌঁছাইতো তবুও হচ্ছে অনুমতি নিয়েই সেটা প্রচার করতে হইতো। কিন্তু এখন দেখবেন আপনি গণমাধ্যমে প্রায় প্রায়ই বিএনপির দ্বারা নির্যাতিত সংবাদ আসছে। এখানে চাঁদাবাজি, ওখানে টেন্ডারবাজি, ওখানে আধিপত্য বিস্তার, এখানে ঘুষ লেনদেন হচ্ছে, এখানে এই দলতে ওই দলে ট্রান্সফার করার লেনদেন হচ্ছে, বিভিন্ন রকম কিন্তু হচ্ছে। আসলে দেশটা যে কোন দিকে যাচ্ছে সেটাই আমি ভেবে পাই না। এই যে ভ্যাট বসাইলো নতুন করে, ভ্যাট যে বৃদ্ধি হইল, কারোর সঙ্গে পরামর্শ করছে? আবার অথর্ব কিছু দায়িত্ববান মানুষ আছে, এরা বলছে যে সাধারণ জনগণের উপরে কোনো প্রভাব পড়বে না এই ভ্যাটে। তো সে কি করে জানবে?
অথর্ব মানুষ তো কখনো জানার কথা না যে প্রভাব পড়বে কি না। তার তো কোনো সমস্যা নাই। তার যদি একটা পণ্যে অনেক টাকা ভ্যাটও দিতে হয়, সমস্যা নাই তো, কারণ ওখানে তার হিসাবই টাকা না। কিন্তু একজন দিন এনে দিন খরচ করছে, খাচ্ছে, তার তো হিসাব করে খেতে হয়, হিসাব করে চলতে হয়। তো অথর্ব মানুষ কিভাবে বুঝবে যে এই ভ্যাটের প্রভাব পড়বে কি পড়বে না? কোনো কিছুই ঠিকঠাক মতন হচ্ছে না, দেখছি না তো, শুধু ফাঁকা মাঠে আওয়াজ দিচ্ছে। মাঝে মাঝে মনটাই এমন চায়, হয়তো তখন বাক স্বাধীনতা ছিল না, তাছাড়া তো সব কিছুই ঠিকঠাক ছিল। দুর্নীতি সবাই করে, করে না এমন কোনো দল আমি দেখছি না। নতুন করে যারা এসেছে, আপনি কি বলতে চাচ্ছেন এরা একবারে স্বচ্ছ ফ্রেশ, এদের ভিতরে কোনো দুর্নীতি নাই, হচ্ছে না? এই কথাগুলো কিন্তু আমার না, কথাগুলো হচ্ছে সাধারণ জনগণের, যে ফ্যাসিস্ট সরকারই নাকি ভালো ছিল। কারণ এই যে 5-6 মাস হয়ে গেল এরা ক্ষমতা হাতে নিয়েছে, দেশ কিভাবে চালাচ্ছে মানুষ একটা সময় দেখে এরা কি করবে। প্রথম প্রথম দেশবাসী, বাংলাদেশের সর্বস্তরের জনগণ কিন্তু এদের উপর একটা এমনভাবে ভরসা করছিল, যেন মনে হলো এরকম যে বাংলাদেশটা কেবল সদ্য জন্ম ভূমিষ্ঠ হওয়া একটা দেশ, সেখানে শিশু অবস্থায় মায়ের কোলে আস্তে 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 বড় হচ্ছে। কিন্তু এই যে 5-6 মাস পরে এসে জনগণ বুঝতে পারছে একজন গেছে আবার আর একজন আইছে। তো এক স্বৈরাচারী গেছে, এদের আসলে স্বৈরাচারী তো বলতে পারবো না, কারণ এরা তো ওইভাবে জুলুম নির্যাতন করছে না, তবে কিছু কিছু অভিযোগ আছে অবহেলার। যেমন জুলাই আগস্টের কিছু কিছু শহীদ পরিবার আছে, সমন্বয়কদের কাছে যে উল্টাপাল্টার কথাবার্তার ব্লেম আসছে, হ্যাঁ। তারপরে আমাদের আরেকজন উপদেষ্টা, উনি তো ওই সময় যেমনটা বলছিল, ওনার কথা শুনে মনে হলো আহা, মানুষের কি মনের আশা, শুধু একবার যদি ক্ষমতা হাতে পায় জনগণের মন জয় করার চেষ্টা করব। জনগণ কি চায়, জনগণের মনের ভিতরে ঢুকে তাদের মন জয় করার চেষ্টা করতাম, যদি আল্লাহ এরকম সুযোগ একটা দিত। সুযোগ তো দিয়েছে, তাদের বিরুদ্ধে এত অভিযোগ আসছে কেন বুঝলাম না। দেশের শান্তি যে কবে ফিরে আসবে, বাংলাদেশটা যে কে হাতে নিলে সঠিকভাবে চলবে, আল্লাহর তরফ থেকে এমন মানুষ যে কবে আসবেন। চালের দাম কোন সরকার ছিল এটা আসলে মনে নাই, তখন বয়স কত হবে, হয়তো বা 10, 12, 13 এরকম হবে। ওই সময় দেখছিলাম ভাই 6 টাকা কেজি চাউল। ভাবা যায় স্বপ্নের মতন না, কখনো আর ফিরে আসবে না সেই দিন। 20 টাকা 30 টাকায়ও আসবে না। এখন আপনি চাউল কিনতে গেলে 70, 80, 90 টাকা কেজি চাউল বুঝে চিন্তা করেন তো ভাই, কোথায় 15-20 টাকা, কোথায় 70, 80, 90 টাকা। মাঝে মাঝে মনে হয় এই পৃথিবী থেকে যত তাড়াতাড়ি চলে যাওয়া যায় ততই হচ্ছে মানুষের জন্য মঙ্গল। আপনি ভালো কিছু দেখবেন, ভালো কিছু আশা করবেন, এই স্বপ্ন চিন্তাধারা নিয়ে যদি আপনি থাকেন তাহলে আপনার জীবনটাই হচ্ছে ভুল। এখন আল্লাহর কাছে শুধু দোয়া করতে হবে, আল্লাহ তুমি এই পৃথিবী থেকে আমার কোন সময় নিয়ে যাবা, এইসব বিষয় থেকে আমি মুক্তি পাব। যাই হোক, সবাই যা দেখছে আমিও তাই দেখছি, সবাই যা বলছে আমি তাই শুনছি। এখন সবাই যদি দেখতে পারে, সবাই যদি শুনতে পারে, আমিও পারবো ইনশাআল্লাহ। একটু কষ্ট হবে, তবে অনেক আশা ছিল ভাই। একটা সময় আমার এক বড় ভাই বলছিল রাজনীতির জন্যে আওয়ামী লীগই পারফেক্ট উন্নতর দিক থেকে। আমি মানছি আওয়ামী লীগ দুর্নীতি করেছে, দুর্নীতি তো হবেই। যেখানে যত বড় মেগা প্রকল্প
সেখানে তত বড় দুর্নীতি। এখন আপনি 1 কেজি চাউলের ভিতর থেকে দুর্নীতি করতে পারবেন? পারবেন না। 1 কেজি থেকে হাফ কেজি দুর্নীতি করতে পারবেন? পারবেন না। তো যেমন বড় বড় মেগা প্রকল্প হয়েছে তেমন দুর্নীতি হয়েছে। তো তার জন্যে আমলি কি পারফেক্ট ছিল? আমার সে বড় ভাইয়ের কথা ছিল এইরকম। তবে একটা সময় যে এই আমলিকির প্রতি ঘৃণা জমে গেল। আমি ব্যক্তিগতভাবে কোনো দল করি না, কিন্তু কোনো দলই করি না, শুধুমাত্র একটা মনের ভালো লাগা ভালোবাসা, এই, তাছাড়া কোনো দলই আমি করি না কখনো। আমি তো বিগত 3টা নির্বাচনে আমি কখনো নির্বাচনের মাঠে, মানে ভোটের মাঠেই আমি যাই নাই কখনো, লাগে নাই। হয়ে গিয়েছে ভোট, আমার ভোটটা হয়তো পচে গিয়েছে, নয়তো হয়ে গেছে, যে কোনোভাবে একটা হবে। কিন্তু তাদের কর্মকাণ্ড দেখে লাস্টে এই যে ছাত্রলীগ, তারা যে কর্মকাণ্ড শুরু করছিল, তাতে করে ঘৃণা ছাড়া তাদের জন্য কিছুই নাই। তবে হয়তোবা মনে হচ্ছে সামনের দিকে, আল্লাহ না করুক, যেন সর্বস্তরের মানুষ আবার না বলে যে আমলি কি ভালো ছিল। আল্লাহ না করুক, তারা যেন না বলে আমলি কি ভালো ছিল। এই সরকার যেন কখনো ব্যর্থ তা নিয়ে ফিরে না যায়, আমি সেই দোয়া করি আল্লাহর কাছে সবসময়। আমি দোয়া করি ডক্টর ইউনূস নরম মনের মানুষ, তিনি কথা ছোট ছোট বলেন, খুব ধীর গতিতে বলেন, তিনি একজন বুদ্ধিমান মানুষ, খুব ব্রেনি মানুষ। তিনি যেন হাল ছেড়ে দিয়ে শেষমেশ বাংলাদেশের মানুষগুলোকে অথই সাগরে ভাসিয়ে না চলে যায়। এটা আমি সবসময় আল্লাহর কাছে কামনা করি, কারণ তারে নিয়ে বাংলাদেশের মানুষের অনেক স্বপ্ন, দীর্ঘ 15-16 বছরের স্বপ্ন বুকে এরা লালন করে রেখেছে, যে এমন একজন ব্যক্তি আসবে যেখানে এই দেশের মানুষগুলো একটু নিরাপত্তা পাবে, একটু শান্তি পাবে সব দিক থেকে। আল্লাহ যেন সেটাই করে। আর পরবর্তীতে যে নামটা বললাম, শেখ হাসিনার সরকার যেন আবার কেউ না বলে যে ফিরে আসুক। হ্যাঁ, অলরেডি সাধারণ জনগণ কিন্তু বলেই ফেলছে যে আমলি কি বেস্ট, আমলি কি পারফেক্ট দেশ চালানোর জন্যে, তিনি না হলে বাংলাদেশ চালাইতে পারবে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। আসলে আমার ব্যক্তিগত কোনো কথাই ছিল না, সবই জনগণের কথা আমি তুলে ধরলাম, কারণ আমি বিভিন্ন ভিডিও দেখি, সাধারণ মানুষের কমেন্টগুলো পড়ি, দেখি, বোঝার চেষ্টা করি যে তাদের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা কি, হ্যাঁ, তারা এখন কি চাচ্ছে। এইসবের বিষয়বস্তু থেকে আজকের কথাগুলো আমি বললাম। তবে আমার দাবি একটাই, সেটা হচ্ছে হাতের নাগালে সাধারণ মানুষের সব কিছু থাকতে হবে, দ্রব্যমূল্যের দাম একদম হাতের নাগালে রাখতে হবে। প্রত্যেক বছরই ভ্যাট ট্যাক্স বাড়ানোই হচ্ছে, এগুলো আর কত। আরেকটা বিষয় শেষে, ভিডিওর শেষ অংশে, যে এইবার যে সামনে রমজান মাস আসছে, এখন বর্তমানে যে অবস্থায় দ্রব্যমূল্যের দাম আছে, এটাই থাকবে না আরো বাড়বে? আপনার মতামত কি? আজকের এই ভিডিও থেকে কমেন্ট করে যাবেন, মতামতটা জানিয়ে যাবেন যে বাড়বে নাকি আর কমবে, না এরকমই থাকবে। তাহলে অন্তত রমজান মাসে মিলিয়ে দেখা যাবে যে আপনার কথাটা কি, আপনি কেমন আইডিয়া করছিলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।